Subscribe now and press the bell icon for listening various Bengali audio stories. ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সংকেত অডিও স্টোরি কোনোভাবেই একে সমর্থন করে না। সন 1908 অবিভক্ত পরাধীন ভারতবর্ষ তখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে টকবক করে ফুটছে। সেই আন্দোলনের সূত্রপাত যেই বাংলায়, সেখানে ঘটে চলেছে একের পর এক গুপ্ত হত্যা। বাংলার দামাল ছেলেরা সিংহের গুহায় ঢুকে সিংহকেই হত্যা করতে পারে, এই কথাটা ঘুণাক্ষরে মনে আসেনি ব্রিটিশ সরকারের। পুলিনবিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতির সদস্যরা তখন হয়ে উঠেছিল ব্রিটিশ পুলিশ বাহিনীর ত্রাস। এর মধ্যেই গত বছর ডিসেম্বর মাসে গোয়ালন্দের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাসিল কামটেক্সটন অ্যালেনের উপরে ঘটে যায় প্রাণঘাতী হামলা। ফলে আহত বাঘের মতো ব্রিটিশ সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে বাংলার গ্রামে গ্রামে। রোজ রাতে বিপ্লবীদের খোঁজ না পেয়ে ক্রুদ্ধ নরপশুদের রোষে একের পর এক গ্রামের আকাশ মাঝরাতে লাল হয়ে উঠেছে। সর্বস্ব হারানো পুরুষ, মাতৃহারা শিশুর কান্না, ধর্ষিতা নারীদের চিৎকারে ভারী হয়ে উঠেছে আকাশ। কিন্তু শুধু ব্রিটিশ নয়, আরও একটা আতঙ্ক দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াত গ্রাম বাংলার আনাচে কানাচে। সেটা হলো কালী ডাকাতের ভয়। এই দুই ভয়ের মধ্যেও উৎসব চলত বাংলায়। দিন কয়েকের জন্য মানুষ আতঙ্কের মেঘ সরিয়ে রেখে মেতে ওঠার চেষ্টা করত নতুন করে আনন্দে। আজকেও ঠিক সেই রকমই কতুলপুরের মানুষ জমিদার প্রমোদ রঞ্জনের মেয়ের বিয়েতে মেতে উঠেছে। তবে শুধু কতুলপুর নয়, আশেপাশের 10-20টা গ্রামের লোকও ভিড় করেছে সেই বিয়ের অনুষ্ঠান দেখতে। কি নেই সেই বিয়ে বাড়িতে? হ্যাজাকের আলো, শহরের যাত্রাপালা, নাম করা ওস্তাদের সানায় পেট ভর্তি নানান রকম মন্দা মিঠাই, যা এখানকার মানুষ খাওয়া তো দূরের কথা, কল্পনাতেও আনতে পারেনি। প্রমোদ রঞ্জন বাবু চিন্তিত মুখে বারবার মূল ফটকের দিকে একবার এগিয়ে যাচ্ছেন, আবার ফিরে আসছেন। বর তো অনেক আগেই চলে এসেছে। বরযাত্রীর বাজরা এতক্ষণে ঘাটে লেগে যাওয়ার কথা। অবশ্য তিনি জানেন যে চিন্তার কোনো কারণ নেই তেমন, কারণ দুজন ভয়ানক বিপ্লবীকে ধরিয়ে দেওয়ার পুরস্কার হিসেবে রায়বাহাদুরের খেতাবের জন্য খুব শীঘ্রই তার নাম ঘোষণা করা হবে লাট সাহেবের তরফে। আজকে সবার সাথে পুলিশ কমিশনার হুগওয়ার্ড সাহেব নিমন্ত্রিত আছেন। তার জন্য বাড়ির বাইরে ভালো মতো পুলিশ মোতায়েন করা আছে। সুতরাং দ্বিতীয় ভয়, অর্থাৎ ডাকাতের বাবার সাধ্য নেই এখানে পা দেওয়ার। গুলির ভয় কে না করে। একটু একটু করে ঘড়ির কাঁটা রাত 11টার ঘর ছুঁয়ে ফেলল। কাঙালি ভোজন প্রায় শেষ পর্যায়ে। এদিকে কমিশনার সাহেব দোতলার একটা বিশেষ ঘরে ইরানীয় মদে ডুবে রয়েছেন। বাড়ির বাকিরা মণ্ডপে হইচই করছে। কিন্তু প্রমোদ রঞ্জন বাবু দুজন লোককে নিয়ে একবার সরাসরি ঘাটে চলে এলেন। একটু আগের উত্তেজনা এখন উৎকণ্ঠায় পরিণত হয়েছে। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। দুটো আলোর বিন্দু ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে এগিয়ে আসছে তাদের দিকে। ওই তো আসছে, বরযাত্রীর বাজরা আসছে। কলকাতার বিখ্যাত রত্ন ব্যবসায়ী সামন্ত সেনের বাজরা। প্রায় সাথে সাথেই বুক থেকে একটা পাথর নেমে গেল তার। সঙ্গের লোক দুটোকে থাকতে বলে তিনি হন্তদন্ত হয়ে চলে গেলেন বাড়ির দিকে। সেখানে সবাইকে খবর দিতে হবে। গ্রামের অন্যান্য মহিলাদের সাথে একই পংক্তিতে খেতে বসেছে ফুলেশ্বরী এবং তার দিদি। অবশ্য ফুলেশ্বরী এই গ্রামের মেয়ে নয়। 10 ক্রোশ দূরে রামনগর থেকে তার দিদির বাড়িতে সে বেড়াতে এসেছে। তাদের থেকে অনেকটা তফাতে বসা বরযাত্রী দলের দৃষ্টি বারবার আছড়ে পড়ছে তার উপরে।
কারণ কারণ গরিব ব্রাহ্মণ পণ্ডিতের মেয়ে হলেও রূপের সে বোধহয় স্বর্গীয় উর্বশীকেও হার মানাতে পারে। প্রমোদ রঞ্জন বাবুর বাড়ির পুরুষ মানুষগুলো সবাই বরযাত্রীদের তদারকিতেই বেশি ব্যস্ত। নাম না জানা মিষ্টির সুগন্ধে ম করছে সেখানকার বাতাস, চারিদিকে ফুরফুর করছে ঘিয়ের সুবাস। যদিও তার ছিটে ফোঁটাও এদিকে বসা লোকগুলোর পাতে পড়ছে না। এদিকে বসা লোকগুলো স্বাদহীন লাবড়া তরকারি দেওয়া ডাঁটা চুষতে চুষতে ভুভুক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকেই। দিদি, পায়েসের কি সুবাস বেরিয়েছে রে। চুপ কর, ওদিকে তাকাস নে, রাত হয়েছে, খাওয়া শেষ কর তাড়াতাড়ি। কি দিয়ে খাবো রে? সেই তো কোন যুগে জলের মতন কলাইয়ের ডাল আর একরাশ ঘাস পাতা দিয়ে গেছে। এর থেকে ঘরে ভাতে ভাত খেলে বেশ হতো। আহ ফুলি, তুই বড্ড বকিস। ফুলেশ্বরী তার দিদিকে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় হঠাৎ করে বাড়ির বাইরে প্রবল শোরগোল শোনা গেল। খেতে বসা কয়েকজন মহিলা ঘোমটাটা আরেকটু টেনে দিয়ে দেখতে গেল বিষয়খানা কি। ফুলেশ্বরীও নিঃশব্দে অনুসরণ করলো তাদের। একটা মাঝবয়স্ক লোক কোনো রকমে নিজের লজ্জাস্থানটুকু ঠেকে রেখে প্রমোদ রঞ্জন বাবুকে প্রাণপণে কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন। লোকটা সারা শরীর কাদায় মাখামাখি। বাড়ির দারোয়ানেরা বারবার তাকে ঠেলে সরিয়ে দিতে চাইছে। আশেপাশের পুলিশগুলো যে কোথায় উধাও হয়ে গেল তাদের দেখা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ঘটনার বিষয়বস্তু কিছু বুঝতে না পেরে আবার খাওয়ার জায়গায় ফিরে এলো মহিলারা। কয়েক মুহূর্ত পরেই বাইরের শোরগোলের তীব্রতা আরও বেড়ে গেল। পরিস্থিতি এতটাই শোচনীয় হয়ে উঠল যে টুপুর পরা অবস্থাতেই বরকে দেখা গেল হন হন করে মূল ফটকের দিকে এগিয়ে যেতে। আর তারপরেই শোনা গেল চিৎকার। এ কি পিসিমশাই, মামা, তোমাদের তোমাদের কি হয়েছে? এই অবস্থা কি করে হলো? একটু পরেই যেন একটা ঝড় এসে থমকে দাঁড়ালো খাওয়ার জায়গাটায়। জনাপনেরও দারোয়ান, বর্মশায়, প্রমোদ রঞ্জন বাবু এবং আরো অনেকে। রাগে কাঁপতে কাঁপতে প্রমোদ রঞ্জন বাবু সদ্য পায়েসের বাটিতে মনোনিবেশ করা বরযাত্রীর উদ্দেশ্যে বললেন, ভাই, তোরা কারা? এখুনি খাওয়া ছেড়ে ওঠ, না হলে সব কটা লাশ এখানেই পড়ে থাকবে, নিয়ে যাওয়ার সুযোগ পাবি না। কিন্তু লোকগুলো নির্বিকার, কোনো সাড়াই দিল না। প্রমোদ রঞ্জন বাবু আবার বললেন, কি হলো? কথা কানে যাচ্ছে না? এই, একটার মাথা ফাটিয়ে দে তো, ভালো কথায় মানবে না যখন এরা। আর ঠিক তখনই ঘটল ঘটনাটা। দেওয়ালে ঝুলানো রং বেরঙের হ্যাজাকের আলোগুলো মেঝেতে পুরো চুরমার হয়ে গেল। একজন দারোয়ান সামনে থাকা লোকটার মাথায় লাঠির ঘা বসানোর আগেই লোকটা বিদ্যুৎ গতিতে কি যেন একটা অদ্ভুত কৌশলে কোমর থেকে ছোড়াটা বের করে সজোরে কেঁথে দিল তার বুকে। বলি দেয়া পশুর মতো কিছুক্ষণ ছটফট করে স্থির হয়ে গেল তার দেহটা। পরিস্থিতিটা যেন মুহূর্তেই বদলে গেল। প্রমোদ রঞ্জন বাবু হতভম্ব ভাবটা কাটিয়ে ওঠার আগেই একের পর এক আঘাত বজ্রের মতো নেমে আসতে লাগলো তাদের উপরে। একটা টু শব্দ করার আগেই কলা গাছের মতো আছড়ে পড়তে লাগলো দারোয়ানদের লম্বা চওড়া পেশিবহুল শরীরগুলো। হঠাৎ করেই বর্মশাই চেঁচিয়ে তেড়ে গেল লোকগুলোর দিকে, কিন্তু তারপরেই খচাত করে একটা আওয়াজ হলো, আর বর্মশাইয়ের মাথাটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে দেওয়ালে ঝোলানো শেষ হ্যাজাকের আলোটাকে নিভিয়ে দিয়ে ফুলেশ্বরী লেটো থালার উপরে এসে পড়ল। কিন্তু এত সবকিছুর মধ্যেও একজন ব্যক্তি তখনও নির্বিঘ্নে পায়েসের পাত্র থেকে শেষ বাদামের কুচিটাকে চিপ দিয়ে চেটে নিচ্ছিলেন। এবার সে নিঃশব্দে উঠে দাঁড়ালো। একটা লম্বা ঠেকুর তুলে প্রায় 6 ফুট লম্বা দৈত্যের মতো শরীরটা গম্ভীর গলায় বলল, জমিদার বাবু, আমার পরিচয় জানতে চেয়েছিলে না? আমি কালীচরণ ডোম। লোকে আমারে কালী ডাকাত বলে ডাকে। মেয়েদের দলটা এতক্ষণ ঘটনার ঘন ঘটায় সবকিছু ভুলে গিয়েছিল। এবারে সশব্দে কেঁদে উঠল সবাই।
কারণ কালী ডাকাতের নৃশংসতার সাথে এই বঙ্গবাসী বিশেষভাবে পরিচিত। কালী ডাকাতকে বোধহয় জমেও ভয় পায়। ধন দৌলতের লোভ তো আছেই, তাছাড়া প্রত্যেকটা ডাকাতিতে এই কালী ডাকাতের দলের প্রত্যেকটা সদস্যের লোভ আরও একটা বস্তুর ওপরে নিবদ্ধ থাকে, সেটা হলো নারী মাংস। ভোর রাতে যখন সদর থেকে আরো পুলিশ বাহিনী এসে উপস্থিত হলো, ততক্ষণে খেয়াঘাট থেকে বড় বড় দুটো নৌকো আর কিছু ছিপ নৌকো নিঃশব্দে অনেক দূরে সরে গেছে। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে প্রমোদ রঞ্জন বাবুর পুরো জমিদার বাড়ি। খেয়াঘাটে নোঙর করা দুটো সুদৃশ্য বাজরাও তখন পুড়ে ছাই হয়ে গেছে, আর পোড়া মাংসের গন্ধে ভরে উঠেছে চারপাশের বাতাস। বিরোহী মধুমতি এবং খোয়াই নদী যেখানে মিশেছে, ঠিক সেইখানেই গজিয়ে উঠেছে একটা প্রকাণ্ড চর। ভিনগাঁয়ের লোকেরা নাম দিয়েছে বাহরমারা চর। তবে এটাকে চর বললে ভুল হবে, কারণ প্রকৃতির খেয়ালেই আশেপাশে অনেক ছোট ছোট চর এমনভাবে মাথা তুলে রয়েছে যেন দেখলে মনে হবে তারা সযত্নে বড় চরটিকে বাইরের পৃথিবী থেকে আড়াল করে রাখতে চেয়েছে। এই পথ দিয়ে নৌকার যাতায়াত একদমই নেই বললেই চলে। যাও বা আছে, তারা এই চরের দিকে ঘেঁষে না। তার মূল কারণ নদী শুধু এখানে খরস্রোতাই নয়, জনশ্রুতি আছে কোনো লোক যদি ভুল করেও এই দিকে চরের আশেপাশে চলে আসে, তবে সে আর কোনোদিনও ফিরে যেতে পারে না। কেউ কেউ আবার বলে এই প্রত্যেকটি চর নাকি একটি করে ডাইনি। রাত যখন গভীর হয় তখন এরা জেগে ওঠে, অভিশাপ নেমে আসে পৃথিবীর বুকে। তবে বাহরমারাতেও লোকজন আছে, তবে তাদের বেঁচে থাকার নিয়মাবলী, আচার আচরণ এর সাথে সভ্য জগতের রীতিনীতি কিছুই মেলে না। পৃথিবীর মানুষদের চোখে এরা যেন ঠিক অদৃশ্য জগতের মানুষ। এই যেমন আজকে সকালে কুয়াশার আস্তরণটা সবে যখন পাতলা হতে শুরু করেছে, ঠিক তখনই বাহরমারা চরের নদীর ধার ঘেঁষে গজিয়ে ওঠা একটা প্রাচীন বটগাছের নিচে জড়ো হতে শুরু করেছে একদল মানুষ। তাদের মধ্যে কয়েকজন একটা মহিলাকে প্রায় টেনে হিঁচড়ে নিয়ে আসছে বটগাছের দিকে। মহিলার পরনের কাপড় অবিন্যস্ত, মুখ কপাল রক্তে সিঁদুরে মাখামাখি। ভিড়ের মধ্যে সব থেকে প্রাচীনা মহিলাটি একটা পুটুলি হাতে এগিয়ে নিয়ে গেলেন নদীর জলের দিকে। এক ঝলক দেখেই বোঝা যায় পুটুলির ভেতরে থাকা বস্তুটা সজীব, মাঝে মাঝে নড়ে উঠছে সেটা। সে এতক্ষণ উপুর হয়ে পড়েছিল মাটির ওপরে। এবারে পুটুলি হাতে বৃদ্ধাকে যেতে দেখে একটা বিকৃত আর্তনাদ করে ছুটে যেতে চাইল সেই দিকে, কিন্তু ঠিক সেই সময় গাছের ডালপালার ফাঁক দিয়ে দড়ির ফাঁসটা সরাসরি এসে লাগলো মহিলাটির গলায়। ভিড়ের মধ্যে থেকে একদল মাঝবয়সী লোক হই হই করে মহানন্দে দড়িটা অপর প্রান্তে ধরে টানতেই মহিলাটির শরীরটা সোজা উঠে গিয়ে আটকে গেল গাছের ডালের সাথে। বেশ কিছুক্ষণ ছটফট করলো পা দুটো, তারপরে ধীরে ধীরে স্থির হয়ে ঝুলতে লাগলো দেহটা। গাছের ভিতর থেকে এক ঝাঁক পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল নদীর দিকে। মনে হলো যেন প্রাণবায়ুটা পাখিগুলোর ভিতরে লুকিয়েছিল তার। এইবার বোধহয় মুক্তি পেল। ইতিমধ্যে পুটুলিটা নদীর জলে ফেলে দিয়ে বৃদ্ধা ওপরে উঠে আসতেই তাকে ঘিরে ধরল মেয়েদের দল। এর মধ্যেই যে মেয়েটির বয়স সব থেকে কম, তার কাছে এসে বৃদ্ধা ফিসফিস করে বললেন, কমাস জানি না কপালে কি আছে, যদি ছেলে হয় তো বেঁচে গেলি, আর যদি মেয়ে হয়। ঝুলন্ত লাশটার দিকে তাকিয়ে একবার চমকে উঠল মেয়েটি। বৃদ্ধা মেয়েটির মাথায় হাত রেখে বললেন, ওপরওয়ালাকে ডাক রে মা, তবে যা অপরাধ করছি তাতে ওপরওয়ালা আমাদের কথা শুনবে কিনা কে জানে।
এই বাহর মারায় কারো ঘরে মেয়ে জন্মানো পাপ, বড় পাপ, খুব বড় শাস্তি। ঠিক এমন সময় বড় বড় গাছগুলোর মাথা থেকে বহু কথা কও পাখি ডেকে উঠল। সাধারণ মানুষ ভাববে বোধহয় সত্যি করেই পাখি ডাকছে, কিন্তু বাহর মারার মানুষ জানে এটা মোটেই পাখির ডাক নয়। গাছের মাথায় বসে আছে অল্প বয়স্ক ছেলেদের দল। এখানকার লোকেরা এদের বলে ভেড়ি। এই আওয়াজের অর্থ হলো কালী ডাকাতের নৌকা বহর এসে পৌঁছেছে। অচেনা কোনো নৌকা ঢুকতে দেখলেই এই আওয়াজটা পাল্টে যেত, আর গাছের ফাঁক দিয়ে ছুটে যেত ঝাঁক ঝাঁক বিষ মাখানো তীর। কুয়াশার পাতলা আস্তরণটাকে সরিয়ে ততক্ষণে চরের গায়ে নোঙর করেছে দুটো বড় বড় নৌকো। কালীচরণ নৌকার গলুয়ে দাঁড়িয়ে কপালের ওপরে হাত দিয়ে গাছের ঝুলন্ত লাশটার দিকে তাকিয়ে রইলেন বেশ কিছুক্ষণ। তারপরে সে চলে গেল নৌকোর পিছনে বিশেষভাবে বানানো ছোট্ট কাঠের ঘরটাতে। সেখান থেকে অতি সযত্নে একটা মেয়েকে পাঁজা কোলা করে নিয়ে বাইরে এলেন। মেয়েটির কপালে রক্ত জমাট বেঁধে আছে, এখনো জ্ঞান ফেরেনি। হঠাৎ করে মেয়েটির মুখটি দেখে চমকে উঠলেন সেই বৃদ্ধা। অনেক ইতিহাসের সাক্ষী তার খোলাটে চোখ জোড়া ছোট ছোট হয়ে এলো। ঠিক তার পাশেই দাঁড়িয়ে সমবয়সী আরেকজন বৃদ্ধা কপালে হাত ঠেকিয়ে বললেন, আহা, সোনার পিতি মেয়ের কি রূপ রে কালী তারা! সাক্ষাৎ যেন মা দুর্গা। পেন্নাম কর রে, পেন্নাম কর। কেন এলি রে মা এই গায়ে? পালিয়ে যেতে পারলি নে? শুধু কালীতারা অথবা সেই বৃদ্ধা নন, ফুলেশ্বরী রূপ দেখে অন্যদের হাতও বোধ হয় অজান্তেই কপালে উঠে গেল। সনুকা কখনো সামনাসামনি রাক্ষস দেখেনি, কিন্তু বিয়ের পরদিন যেদিন ঘরে মাংস রান্না হয়েছে দেখেছে সেদিন কালীচরণ ডোম সেদিন খেতে বসে কেমন রাক্ষসে পরিণত হয়। আজকেও তাই হয়েছে। থালায় কিলো দেড়েক মাংসের স্তূপ থেকে যখন মুরগির ঠ্যাংটা ছিঁড়ে নিয়ে কালীডোম মুখে পুরে নিশ্চিন্তে চিবোতে লাগলো, তখন সনকার মনে হলো একটা মনুষ্যরূপী রাক্ষস যেন মুরগির ঠ্যাং নয়, সকালে ঝুলন্ত সেই মহিলার শরীর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। তবুও সনকা ভালোবাসে কালীডোমকে। সময়ে অসময়ে ওর পেশিবহুল বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে উজাড় করে দেয় নিজের ভালোবাসা। হঠাৎই নিজের পিঠের উপরে হাতটা বুলিয়ে বুকটা কেমন যেন দুরু দুরু করে ওঠে তার। দৃশ্যটা নজর এড়ায় না কালীর। মাংসের হাড়টা ছিবড়ে করে ঠুক করে থালার পাশে ফেলে দিয়ে সে বলে, কবে বিয়ে? হায় রে মরুদ, এতদিন পরে নজর খান পড়লো তাহলে? নজর অনেকদিন ধরে আছে তো, ওটা আমারই তো নাকি ঠাকুর ভবিনী রে? কপট রাগে ইঁটো হাতে কিল মারার ভঙ্গিতে সনকা জবাব দেয়, সি, তোমার মুখের কি কোনো লাগাম নাই? মনে পড়ে ঢাকা থেকে ফেরনের সময় সর্বস্ব লুট করছিলা সেদিন, সাথে আমারেও লইয়া আইলা ইহানে। বিয়া করলা, বেনিচরণ ছিল তখন এইটুকু, নিজের ভাইয়ের মতো ওরে মানুষ করছি। আর আগের কি আছে, এমনি বলছিলাম। মাঝে বইতে আমার ডর লাগে। কেন? আমি থাকতে ভয় কিসের? যদি আমার পোলা না হইয়া মাইয়া হয়? আমরা 3 পুরুষই ডাকাত, বুঝলি সনকা? আগে আমার ঠাকুরদার নামে বিলিতে রানী পর্যন্ত কাঁপত। আজ তুই যদি আমার অথবা আমার ঠাকুরদার জায়গা থাকতি, টাকা পয়সার অভাব এসব হতো? আসলে এই পৃথিবীতে কিছু কিছু জায়গা শুধু পুরুষের জন্যই বরাদ্দ থাকে। তাই বংশ পরম্পরায় নারীর গর্ভে নারী আশাকে আমরা পাপ বলে মনে করি, বুঝলি? কিসের রুয়াব, কিসের এত দাপট যেখানে একখান পুরুষ জন্ম দেওয়ানের লাইগা তোমাকে যদি সেই মাইয়া মানুষের কাছে হাত পাততে হয়? শুয়ে পড় সনকা, রাত অনেক হয়েছে। আমি খেয়ে দিয়ে বেরোবো, ফিরতে সে ভোর হবে। তুমি কিন্তু আমার প্রশ্নের জবাব দিলা না। কোন প্রশ্ন? যদি পোলা না হইয়া মাইয়া হয়? কালীচরণ খাওয়া থামিয়ে উঠে পড়ে।
পাশের ঘরের বিছানাটা খালি। বুড়ি মনে হয় আবারও বন মরক ধরতে বেরিয়েছে। এই বয়সেও নোলা কমল না বুড়ির। দেওয়ালে শোয়ানো বর্ষাটা তুলে নিয়ে বেরিয়ে যাওয়ার আগে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই বাহার মারায় আমার বানানো নিয়ম কেউ ভাঙতে পারে না, আমিও না। বাহরমারা সেদিন রাতটা কালিডোমের দলের কাছে হয়ে উঠেছিল উৎসবের রাত। জমিদার ইন্দ্রনাথ দত্ত এসেছিলেন। বড় ডাকাতির কাজে সফলভাবে সম্পন্ন হলে প্রতিবার তিনি আসেন। বাইরের জগতের লোকেদের মধ্যে একমাত্র এই ইন্দ্রনাথ দত্তের অধিকার আছে এখানে আসার, কারণ কালিডোমের এই দলটার খরচ এক প্রকার তিনিই বহন করেন এবং লুটের মালের কিছু বকরা তার কোষাগারেও গিয়ে জমা হয়। বাহরমারা সব থেকে বড় মাটির বাড়িটির একতলায় মদের আসরে নেশার ঢেউ তখন তুঙ্গে। ইন্দ্রনাথ দত্ত অবশ্যই সব ছোট লোকদের সাথে মদ খান না, তার জন্য আলাদা ব্যবস্থা আছে। রাত আরেকটু গভীর হতেই তিনি কাত হয়ে পড়ে থাকা কালিডোমকে জিজ্ঞেস করলেন, কোথায়? কালীচরণ কথা বলার মতো পরিস্থিতিতে ছিল না। সে শুধু ইশারা করে দেখিয়ে দিল কাঠের সিঁড়ির দিকে। কয়েক মুহূর্ত পরেই ফুলেশ্বরীর কান্না মেশানো চিৎকার আর ইন্দ্রনাথের শীতকার রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিল। প্রায় আধ ঘন্টা পরে টুক করে দরজাটা খোলার আওয়াজে কালুডোম ঝাপসা চোখে দেখল ইন্দ্রনাথ দত্ত টলতে টলতে নিচে সিঁড়ে দিয়ে নেমে আসছেন। চোখগুলো টকটকে লাল, সমস্ত চেহারা একটা পরিতৃপ্তির ছোঁয়া। রুমাল দিয়ে সোনার বোতাম লাগানো পাঞ্জাবির গায়ে লেগে থাকা রক্তের দাগটা মুছতে মুছতে তিনি বললেন, যা, প্রসাদ করে দিয়ে এসেছি, সবাই খেয়ে আয়। টাটকা মাংসপিণ্ডর টুকরো নিয়ে শিকারী নেকড়ে যেভাবে লোফালুপি করে ঠিক সেইভাবেই ফুলেশ্বরীর নগ্ন দেহটার উপরে ঝাঁপিয়ে পড়ল দস্যুর দল। কেউ কামড় বসালো তার হাতে, কেউ ঠোঁটে, কেউ বা তলপেটে, আবার কেউ বা স্তনবৃন্দে। প্রচণ্ড যন্ত্রণায় মৃত্যুপথযাত্রীর মতো চিৎকার করলেও সেই চিৎকার শোনার মতো কেউ ছিল না বাহরমারায়, অথবা শুনতে পেলেও সাহায্য করার মতো কারোর সাহস ছিল না। তবে একটা সময় মাংসেও বোধহয় পশুদের অরুচি আসে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। দীর্ঘ সময় ধরে ফুলেশ্বরীকে ক্ষতবিক্ষত রক্তাক্ত করে নারী মাংস এবং রক্তের স্বাদ চেটে নিয়ে মানুষরূপী পশুগুলো অবশেষে ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়ল। খোলা জানলা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করলো। আকাশের বুক থেকে একটা একটা করে মুছে যাচ্ছে তারাদের দল। চাঁদটা অনেকটা ঢলে পড়েছে। কুয়াশার স্তর নদীর জায়গায় জায়গায় তুলোর মতো জমাট বেঁধে রয়েছে। ফুলেশ্বরীর গলা শুকিয়ে তখন কাঠ, সমস্ত শরীরে বিষের মতন ব্যথা। একটু আগেই তার শরীরের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে, বোধহয় তাকে মেরে ফেললেও এতটা কষ্ট হতো না। কোনো রকমে দেওয়ালে হেলান দিয়ে উঠে বসার চেষ্টা করল সে। তারপরে নিজের শরীরের নিচের দিকে চোখ পড়তেই মাথাটা কেমন যেন পাক দিয়ে উঠল তার। মাটির মেঝে রক্তে মাখামাখি। হঠাৎই ফুলেশ্বরী দেখল ঘরের ভিতরে নিঃশব্দে ঘোমটা মাথায় একজন বৃদ্ধা মহিলার আগমন ঘটেছে। বৃদ্ধা ঠোঁটে আঙুল দিয়ে ফুলেশ্বরীকে চুপ করতে বলে ঘরের কোণে যে লণ্ঠনটা জ্বলছিল সেটা নিভিয়ে দিল। গত রাত থেকে অবাক হয়ে যাওয়ার অভ্যাসটা প্রায় চলেই গেছে ফুলেশ্বরীর। তবুও সে দেখল সেই বৃদ্ধা তার শরীরটাকে পুতুলের মতো কোলে তুলে নিয়ে সোজা নিচে নেমে এসেছেন নদীর সেই জায়গাটায় যেখানে ঝোপের আড়ালে একটা ছোট্ট ডিঙি নৌকা বাঁধা রয়েছে। ফুলেশ্বরীকে পাটার শেষ প্রান্তে শুইয়ে দিয়ে নৌকার শেষ প্রান্তে চাদর মুড়ি দিয়ে কুটিসুটি হয়ে বসে থাকা লোকটিকে বৃদ্ধা বললেন, নৌকা ছেড়ে দেবেনি, গায়ে কোনো ঘাটে ফেলে দিয়ে চলে আসিস। এত অন্ধকারে যদিও পরিষ্কার দেখা সম্ভব নয়,
তবুও বেরিদের বলবি মেয়েটা মারা গেছে। সর্দারের মা কালী তারা বলেছে দেহটা 22-এ দিতে। অনেক হয়েছে, আর নয়। জীবনে অন্তত একটা পুণ্য করি, একটা প্রাণকে অন্তত বাঁচাই। কি হলো নৌকা স্যার? এই বেনি ঘুমিয়েই পড়েছে শালা। ওরে ডাকাতির গায়ের ছেলে রাত বিরেতে ঘুমোলে চলে? এই বেনি, বেনি। বেনির কোনো নড়াচড়া নেই, কিন্তু এ যে বেনি নয়। কালী তারা নৌকা থেকে উঠে কাঁধটা হালকা করে ছাঁকাতে চমকে উঠলেন তিনি। বরফের মতো ঠান্ডা নিষ্প্রাণ বেনির শরীরটা গড়িয়ে ছুপ করে একটা শব্দ করে নদীর জলে পড়ে গেল। খালি ডাকাত্রে ফাঁকি। ফুলেশ্বরীর চোখের সামনেই কালী ডাকাতের ছোঁড়া বর্ষাটা ননিবালার গলাটা এফোর ওফোর করে দিল। কোনো প্রতিরোধ করার সুযোগ পেলেন না তিনি। মুহূর্তের মধ্যেই নদীর জল তার শরীরটাকে নিয়ে চলে গেল অতল গভীরে। আকাশের চাঁদটা যখন পৃথিবীর বুক থেকে আবছা হয়ে এসেছে, পূব আকাশে সূর্য যখন নিজের অস্তিত্বকে জানান দিতে চাইছে, ঠিক তখনই বাহরমারা চর থেকে অনেক দূরে নদীতে মাছ ধরতে আসা ছেলেটা দেখল স্রোতের টানে ভেসে চলেছে একটা ডিঙি নৌকো, যার মধ্যে পড়ে রয়েছে একটা ফুলের মতন শরীর। রক্তশূন্য শরীরে তখন প্রাণের লেশ মাত্র নেই। রূপনগরের একজন বিদগ্ধ ব্রাহ্মণ পণ্ডিত রামানন্দ বাচস্পতি তৎকালীন সমাজের উচ্চমার্গের ব্রাহ্মণদের সাথে তাল মেলাতে না পেরে তিনি সমগোত্রীয়দের কাছে তুলনামূলকভাবে একটু কোণঠাসা হয়ে পড়েছিলেন। অনেক তদবির করে জমিদার মশাই ইন্দ্রনাথ দত্তের বাড়িতে পুরোহিতের কাজটা জুটিয়েছিলেন তিনি। স্ত্রী মারা যাওয়ার পরে বিগত 4 বছর ধরে এই কাজটাই ছিল তাঁর গ্রাসাচ্ছাদনের একমাত্র উপায়। এখনো প্রায়শই নারায়ণশিলার মাথায় তুলসী দিতে দিতে ঘরে জমে থাকা পুঁথিগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। জীবনে কোনো কাজেই এলো না এসব। এখন বাচস্পতি মশাইয়ের শুধু দিনরাত একটাই চিন্তা, মা মরা একমাত্র মেয়ে ফুলেশ্বরীর বিয়ে নিয়ে। মেয়ের রূপ ঈশ্বর প্রদত্ত হলেও অর্থ কোথায়? এই দুনিয়ার অর্থর কাছে রূপ গুণ সব কিছু বিকিয়ে যায়। মেয়েটা 2 দিন হলো পিসির বাড়ি গিয়েছে। ফাঁকা ঘরটা একবার চোখ বুলিয়ে নিয়ে দরজায় ছিটকিনিটা তুলে দিয়ে বেরিয়ে পড়লেন তিনি গঙ্গা স্নানে। সারা দিনের এই একটিমাত্র সময়ই বেশ ভালো লাগে রামানন্দ বাচস্পতির। প্রকৃতি যেন এই ভোরবেলাতেই নিজের কলুষতা ছাড়িয়ে শুদ্ধ হয়ে ওঠে। রাস্তায় একটা দুটো লোক চলতে শুরু করেছে। ক্যাঁচর ক্যাঁচর আওয়াজ করে নেভু নেভু হ্যারিকেন নিয়ে হাটের দিকে চলতে থাকা মাল বোঝাই গরুর গাড়িগুলো রাস্তা দিয়ে যাচ্ছে। নদীর ঘাট খুব একটা দূরে নয়। অন্যান্য দিন এত ভোরবেলাতে ঘাটটা একরকম ফাঁকাই থাকে, কিন্তু আজকে রামানন্দ বাচস্পতি দেখলেন বেশ ভিড় জমেছে ওই দিকটায়। হইচয়ও মন্দ হচ্ছে না। সেই হইচই থেকেই আহারে ভেসে চলে গেল রে, কি হলো রে, কেউ পুলিশে খবর দিলে, এই জাতীয় কথাগুলো ছিটকে আসছিল। রামানন্দ বাচস্পতি ঘাটের দিকে যাবেন কি যাবেন না এই বলে ইতস্তত করছেন, ঠিক এমন সময় তিনি খেয়াল করলেন দুটো ছেলে নিজেদের মধ্যে কথা বলতে বলতে এদিকেই এগিয়ে আসছে। তাদের একজনকে ডেকে বাচস্পতি মশাই জিজ্ঞেস করলেন, ওহে কি হয়েছে ওখানে? কাকা, সে এক আশ্চর্য জিনিস। লাশ নিয়ে একটা ফাঁকা ডিঙি নৌকা ভাসতে ভাসতে চলে যাচ্ছে। লাশ? কি করে বুঝলে? একটা হাত ডিঙির বাইরে বার করা ছিল গো কাকা, সবাই দেখেছে। ওরকম করে নৌকা ছেড়ে কি কেউ কখনো শুয়ে থাকে নাকি, তাও আবার উজানের মুখে? তা নৌকাটাকে কেউ ধরতে পারেনি? চেষ্টা করছে কাকা, মালোপাড়ার জেলেরা নৌকা নিয়ে ধাওয়া করেছে। লাশের কথা শুনে বাচস্পতি মশাইয়ের বুকটা থক করে উঠল। তিনি আর দ্বিরুক্তি না করে ঘরের দিকে পা বাড়ালেন।
এই বয়সে লাশ টাশের কথা শুনলে তার বড্ড ভয় হয়। হঠাৎ বাড়ির কাছে এসে তিনি একটা অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হলেন। বাড়ির মাথার ওপরে ধীরে ধীরে জমাট বাঁধছে ঘন কৃষ্ণবর্ণ মেঘ। ঠিক তার নিচেই চক্রাকারে পাক খাচ্ছে কাকেদের সারি। তাদের কাকা শব্দে কান ঝালাপালা হয়ে যাওয়া জোগাড়। সর্বনাশ! উঠোনে ফুলেশ্বরী তেঁতুল শুকুতে দিয়ে গেছিল, তিনি সেগুলো তুলে রাখতে বেমালুম ভুলে গিয়েছেন। পড়িমড়ি করে ঘরের ছিটকিনিটা নামিয়ে দরজার পাল্লা দুটো খুলতেই তক্তপোষের উপরে ভিজে কাপড়ে বসে থাকা ফুলেশ্বরীকে দেখে তার মুখটা একেবারে শুকিয়ে গিয়ে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। এ কি তুই খবর না দিয়ে এভাবে ঢুকলি কি করে? তাহলে তাহলে বাইরে থেকে দরজায় ছিটকিনি লাগালো কে? ঠিক তখনই দিক বিদিক কাঁপিয়ে কাছাকাছি কোথাও একটা বিকট শব্দে বাজ পড়ল। সেই শব্দের তীব্রতায় বাচস্পতি মশাই কেঁপে উঠলেন, আর তারপরেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলেন তক্তপোষের দিকে। সেখানে কেউ নেই। কাকেদের কোলাহল ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে মিলিয়ে যাচ্ছে। কয়েক মুহূর্ত পরেই রূপনগর জুড়ে অকাল বর্ষা নেমে এলো। হঠাৎ করে খবর না নিয়ে চলে এলি যে? জানিস না এখন চারিদিকে ভয়ানক চাপ? দেখিসনি নদীতে কত পুলিশ? আমরা কি আর খবর টবর দিয়ে আসি কথা? আর আমি যদি খবর দিয়ে আসি তাহলে তো লাশ হয়ে বেরোবো। বেলা বক বক করিস নে, তোর জন্যই এসব হয়েছে। প্রমোদ রঞ্জনের বাড়িতে ডাকাতি করতে গিয়েছিলিস মানলাম, তা বলে আগুন ধরাতে গিয়েছিলি কেন? তুই জানিস হগওয়ার্ড সাহেব ওই দিন নিমন্ত্রিত ছিল, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি সে। এদিকে অপরাধীদের ধরতে পারলে 2000 টাকা পুরস্কার ধার্য হয়েছে। একবার যদি জানাজানি হয় কি হবে ভাবতে পারছিস? না, জানতাম না, আর জানলেও আগুন না দিয়ে আসতাম না। কালিডোম অপরাধের প্রমাণ রাখে না। তোর অপরাধের প্রমাণ মুছতে গিয়ে আমার সর্বনাশ হওয়ার জোগাড় হয়েছে। তা হোক একটু। তোমরা বাবুরা সর্বনাশ সামলানোর কৌশল জানো বলেই তো বসে বসে বকরা পাচ্ছ, সাথে আবার উপরি পাও না মেয়ে মানুষের সাথে রাত কাটানো। আসতে বল, নেওয়া শুনতে পেলে অনর্থ হবে। তুলসী তলায় দিয়ে বাতি বেশ্যা বলে আমি সতী। কি বললি? কিছু না। ওদের ওপর বিষ ফোঁড়ার মতো শেষে মেয়েটাকেও মেরে ফেললি। তোদের নিয়ে আর মাগি মরেই ছিল, আমি শুধু মুক্তি দিয়েছি। কারো বেইমানি খালি ডোম সহ্য করতে পারে না, এবং যে বেইমানি করে তারে ছেড়েও কথা বলে না, সে যেই হোক, এমনকি নিজের মারেও। সে কি? দেখিস একদিন মেয়েদের হাতেই তোর মরণ ঘটবে। তার থেকে বরং তুমি আমারে মেরে ফেলে দাও। কালি ডাকাত। যা বলতে এসেছিস তাড়াতাড়ি বল, সকাল হতে বেশি দেরি নেই। আর গদিঘরে লোকজনের আনাগোনা শুরু হবে। খবর পেয়েছি পরশুদিন নাগাদ 1000 টাকা গোয়ালন্দ থেকে বিকেলের গাড়িতে সদরে যাবে। যদি মাঝ রাস্তায় সেটারে লুট করা যায়। খেপেছিস তুই? ওই গাড়ি লুট করা কি মুখের কথা? সাথে পাইক বড় কন্দাজ থাকে, অস্ত্র শস্ত্র থাকে, মিলিটারি থাকাও বিচিত্র কিছু নয়। গাড়ি লুট করবো এ কথা কে বললো? তাহলে শুনলাম তোমার মহাজনী নৌকাতেই নাকি সেগুলো স্টেশন অব্দি যাবে। দেখো, তুমি তার জন্য ভাড়া হিসেবে একটা আদলিও পাবে না, কারণ ব্রিটিশদের মোসাহেবি করার এটাই ফল। কিন্তু আমরা যদি এটা কোনো রকমে লুট করতে পারি তবে দুজনেরই ফায়দা। কিচ্ছু করতে হবে না, শুধু শুধু ওই দিন নৌকায় তোমাদের লোকের পরিবর্তে আমার লোক যাবে। ব্যবস্থা করে দাও। ইন্দ্রনাথ দত্ত এই কথাটা শুনে একটু অবাক হয়ে গেলেন। এই খবরটা তিনি ছাড়া আর কেউ জানত না। কালিডোম কোনো এক অদ্ভুত মন্ত্রশক্তিতে এটা জেনে ফেলেছে, আর শিকার দেখেই শিকারীর জিভের লালা ঝরতে আরম্ভ করেছে। তাই ভোর রাতে চলে এসেছে এখানে। কথাবার্তা হয়তো আরো খানিক এগোতো, কিন্তু ততক্ষণে তাদের মাঝখানে ঘরে প্রবেশ করেছেন রামানন্দ বাচস্পতি। ভদ্রলোক তো এত সকালে এখানে আসেন না, তাহলে হঠাৎ আজ কি ব্যাপার?
এত সকালে কিছু সমস্যা ঠাকুরমশাই? হ্যাঁ বাবা, বড় বিপদে পড়ে। কি বিপদ? আমার মেয়ে ফুলের শরী কতুলপুরে পিসির বাড়িতে বেড়াতে গিয়েছে। আজ 3 দিন হয়ে গেল। শুনলাম সেখানে নাকি ভয়াবহ ডাকাতি হয়ে গেছে। মেয়েটা সেথায় কেমন আছে জানতে আমার মনটা আনছান করছে। তুমি তার একটা খবর এনে দিতে পারো? ভগবান তোমার মঙ্গল করবে। ইন্দ্রনাথ দত্ত ইশারা করে ঘর থেকে কালিডোমকে বেরিয়ে যেতে বললেন। তারপর এক মুখ মেঘি দুশ্চিন্তার ভাব নিয়ে জিজ্ঞেস করলেন, সে কি, আপনার একটি মেয়ে মানে আমার বোন আছে নাকি? হ্যাঁ বাবা। কই, আগে তো বলেননি। গরিবের মেয়ে, তার কথা শুনে তোমরা কেন সময় নষ্ট করবে? না না, এ আপনার একদম উচিত হয়নি ঠাকুরমশাই। চিন্তা করবেন না, আমি আজ বিকেলে লোক পাঠাচ্ছি। আপনি খুশি মনে নারায়ণ পুজোর জোগাড় যন্ত্র করুন গে যান। রামানন্দ বাচস্পতি আশ্বস্ত হয়ে চলে যেতেই হাঁপ ছেড়ে বাঁচলেন ইন্দ্রনাথ দত্ত। সত্যের মুখোমুখি হওয়া সত্যিই ভীষণ কষ্টের। ইন্দ্রনাথ দত্তের প্রাসাদ প্রমাণ বাড়ি থেকে প্রায় 4-5 কিলোমিটার সাঁতার কেটে একদম পার ঘেঁষে কাঁটা জোপের আড়ালে লুকিয়ে রাখা ছিপ নৌকাটার উপরে উঠে চারিদিকটা একবার ভালো করে চোখ বুলিয়ে নিল কালীচরণ। নৌকার মধ্যেই ঘুমিয়ে পড়েছিল নিত্য বাউরি। কঙ্কালসার শরীরের শুধু বুকের ওঠানামাটাই জানান দিচ্ছে লোকটা বেঁচে আছে। তবে এরকম হাড় জিড়জিড়ে দেখলে কি হবে? দৌড়ে চিতাবাঘকেও বোধহয় হার মানায়। আর সর্কিতে ওর লক্ষ্যভেদ মহাভারতের অর্জুনের থেকেও নিখুঁত। কালীচরণ জোরে একটা ঠেলা মারল নিত্যকে। এই রাজার বেটা কেমন ঘুমোচ্ছে দেখো। এই এলে রাজি হলো? জানি না, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, কোনো চিন্তা নাই। তোমার মুন্ডু ঠিক আছে? এই বজরাটা নোংর করা রয়েছে, খেয়াল করেছিস? এমনিতে কত লুকিয়ে কষ্ট করে সাঁতার কেটে এসেছি। ওই বজরায় নজর রাখার মতো তো কিছু নেই গো। সব কোচবি নিয়ে হলাহলি গলাগুলি করছে ভেতরে। সাহেবের দল এখানে অন্তত আসবে না। তুই কি করে জানলি? নদী থেকে ধরা টাটকা বেলে মাছগুলো ওদের কাছে বেচে দিয়ে এলাম যে মহাদার মাগি দুটোর সাথে বেশ জমবে। নিত্যুর কথায় হেসে উঠল কালীচরণ। ছিপটা ঝোপের আড়াল থেকে বেরিয়ে ধীরে ধীরে হারিয়ে গেল বাঁকির মুখে। দুজনের কেউই খেয়াল করল না বাজরাটাও ততক্ষণে নোঙর তুলে নিয়েছে। মাস্তুলের মাথায় সদর্পে উঠতে শুরু করেছে ব্রিটিশ পতাকা। আর একদম তার সামনে বাইনোকুলার চোখে দাঁড়িয়ে রয়েছে ঢাকার সহকারী পুলিশ কমিশনার জ্যাক রবিন্স, যিনি নিজের সতীর্থদের কাছে টর্চার রবিন্স নামেই বেশি পরিচিত। বুঝলি নিত্য, যে পাখি খাঁচা খুলে একবার পালিয়ে যায় সেই পাখি বুঝে পালানোর কি আনন্দ। তা হঠাৎ এই কথা বলছো যে? না মানে তোকে দেখে তাই মনে হচ্ছে আর কি। যা সালে, আমি আবার কি করলাম? আমরা কখন বেরিয়েছি বল? এখনো মধুমতি নদীতেই ঘোরাফেরা করছি। হিসেবে এতক্ষণ বহর মারার কাছাকাছি পৌঁছে দেওয়ার কথা। শুধু কি ঘোরাফেরা করছি? কত টাটকা মাছ ধরছি বলো তো। গায়ে ফিরে ঘানির তেল মাখা ভাত আর গরম গরম মাছ ভাজা, আর সাথে যদি একটু গ্লাস ভর্তি মদন সামন্তের হাতে জাদু পাওয়া যায় তাহলে তো জমে যাবে গো। বেটার হাতে যেন সত্যি জাদু আছে রে। গলায় দুঢোক পড়লেই শরীর একদম আনসান আনসান করে। তবে তাড়ি বানানোয় ওর থেকে ওর বাপের হাত খুলতো ভালো। সে যদি একবার খেতিস রে। ওস্তাদ, ওই দেখো গরম শরীর ঠান্ডা করা জিনিস নিজে থেকে এসে ধরা দিচ্ছে গো। ওরে বাবা! আশ্বিনের বিকেলটা নামে ঝপ করে। বৈশাখ অথবা জ্যৈষ্ঠের মতো নিজেকে আগুন রাঙা চাদরে সাজায় না আকাশ।
আড়ম্বরহীন এই বিকেলে সন্ধ্যা হতে না হতেই গ্রামের পথঘাট নদী নালা ধীরে ধীরে নিজেকে জড়িয়ে নেয় কুয়াশার পাতলা চাদরে। আজকেও মধুমতি আর বিরহীর মোহনাতেও ঠিক সেই রকমই একটা কুয়াশার আস্তরণ নেমে আসছে উপর থেকে। দিগন্ত বিস্তৃত নদীর বুকে মোচার খোলার মতো ভেসে চলেছে কালীচরণ আর নিত্যের নৌকাখানা। তারা যত সামনে এগোচ্ছে কুয়াশার পরিমাণ তত পাল্লা দিয়ে বেড়ে উঠছে। নিত্য হাসতে হাসতে যেদিকে আঙুল দিয়ে ইশারা করলো ঠিক সেই দিকেই কালীচরণ তাকিয়ে দেখল তাদের থেকে হাত বিশেক দূরে ভেসে চলেছে আর একটা ছোট নৌকার অবয়ব। আরোহীর চেহারা স্পষ্ট বোঝা না গেলেও খোলা চুল আর পরনের শাড়ি বুঝিয়ে দিচ্ছে আরোহী কোনো পুরুষ নয়। এতক্ষণ নদীর হাওয়ায় যেন প্রাণ জড়িয়ে যাচ্ছিল, কিন্তু এবার মনে হলো সেই হাওয়ায় কেউ যেন গাদা গাদা বরফের টুকরো মিশিয়ে দিয়েছে। নৌকা ঘোড়া। আরে কি বলছো? নৌকা ঘোরাবো মানে? এত সুন্দর একখানা ফুল। যা বলছি তাই কর, নৌকা ঘোড়া। কালীচরণ আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কামনমত্ত নৃত্য সেদিকে বিন্দুমাত্র কর্ণপাত করল না। হঠাৎ তাদের মাথার ওপরে এক ঝাঁক কাক চক্রাকারে পাক খেতে শুরু করলো। বিশ্রী পচা গন্ধে ভরে উঠতে লাগলো চারপাশের পরিবেশ। বিশ্রী পচা গন্ধ গো। বাকি কি মরা লাশ টাস ঘেটে এসেছে নাকি? তাহলে তো সেবা নেওয়ার আগে ভালো করে চান করাতে হবে। কি বলো ওস্তাদ? এই কোথায় গেল চাষ শালা? নিত্য ঘাড় ঘুরিয়ে দেখলো কালীচরণ নদীর জলে ঝাঁপিয়ে পড়েছে। মনে মনে একটু হাসল সে, শালা ভিতুর ডিম। ঠিক তখনই নৌকাটা আরেকবার তুলে উঠল। কেউ কি নৌকায় উঠেছে? কুয়াশায় পরিষ্কার বোঝা যাচ্ছে না। আপাতত কালীচরণের বিষয়টা দূরে সরিয়ে রেখে ব্যাপারটা দেখার জন্য নৌকার সামনে যেতেই চমকে উঠল সে। একটা মেয়ে, হ্যাঁ মেয়ে তো, তার দিকে পিছন ঘুরে বসে রয়েছে। লম্বা চুলের ঢেউ পিঠ ছাড়িয়ে নেমে গেছে নিচের দিকে। কোনো রকমের শাড়িটা নিজের শরীরে জড়িয়ে রেখেছে মেয়েটি। লম্বা চুলের আড়াল থেকে উঁকি দেওয়া ফর্সা অনাবৃত পিঠটা দেখে নিত্যের তলপেটটা টান টান হয়ে উঠল। মনে হলো একবার যদি সেই পিঠটা ছুঁয়ে দেখা যায় তাহলে তার মনুষ্য জন্ম হয়তো সার্থক হয়ে যাবে। নিত্য মাতালের মতো টলতে টলতে এগিয়ে গেল সেই দিকে। হাতটা রাখলো মেয়েটার টান কাঁধের উপরে, আর তারপরেই ঘটল ঘটনাটা। যে কাকগুলো এতক্ষণে আকাশে পাক খাচ্ছিল তারা এবার নিচে নেমে এসে নিত্যের চারিদিকে পাক খেতে শুরু করলো। বিশ্রী পচা গন্ধের তীব্রতাটা আরো বেড়ে গেল। তবে অবশ্য নিত্যর এসবে কোনো বিকার নেই। সে জড়িয়ে ধরেছে রহস্যময়ী সেই নারী মূর্তিকে। হঠাৎ করে চারপাশে ঘুরতে থাকা পুরো কাকের শাড়িটা ঝাঁপিয়ে পড়ল নিত্যর উপরে। নিত্যর নেশা ছুটে গিয়েছে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে হাত পা ছুঁড়ে যতই নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে ততই যেন কাকের দল তার শরীরটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। নিত্যর মনে পড়ে যায় কয়েকদিন আগে কতুলপুর থেকে তুলে আনা মেয়েটার শরীরটা যেভাবে তারা ভোগ করেছিল, যেভাবে শরীরটার বিভিন্ন জায়গা থেকে মাংস তুলে এনেছিল, ঠিক সেইভাবে কাকগুলো যেন তার হাত পা মুখ কপাল থেকে মাংস টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে। প্রচন্ড যন্ত্রণায় আর্তনাদ করে উঠল সে, কিন্তু সেই আর্তনাদ কুয়াশার বুকে ধাক্কা খেয়ে আবার ফিরে আসতে লাগলো তারই কাছে। নিত্য শুধু বুঝতে পারল দেহটা ধীরে ধীরে শূন্যে উঠে যাচ্ছে। নিচে নদীর কালো জল ক্ষুধার্ত দৃষ্টিতে ক্রমশ কুয়াশার আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে। কাকগুলো নিত্যকে ছেড়ে দিয়ে আবারও তার চারপাশে ঘুরতে শুরু করলো, কিন্তু
চারপাশে ঘুরতে থাকা প্রাণীগুলো তো কাক নয়। বিস্ফারিত চোখে নিত্য চেয়ে দেখল এতক্ষণ যেগুলোকে কাক ভেবে আসছিল সেগুলো আসলে ক্ষতবিক্ষত কিছু নারীর শরীর। ওদের প্রত্যেকটা চেহারা নিত্যের সুপরিচিত। ওই যে গোলাপি, যার জমিটা ধারালো ছুরি দিয়ে চিড়ে দিয়েছিল নিত্য, আর রক্তমাখা ঠোঁটে তার দিকে তাকিয়ে আছে পূরবী। চড় মারার অপরাধে তার স্তনটা কেটে নিয়ে পাগলের মতো নাচানাচি করেছিল নিত্য। কিংবা মাথার কাছে দাঁড়িয়ে থাকা মেয়েটি, তার নামটা জানে না নিত্য। শুধু এটুকু মনে আছে, এক রাতে ৩২ জন মিলে মেয়েটার শরীরে তাণ্ডব চালিয়েছিল তারা। হঠাৎই প্রত্যেকটা শরীর হাসতে শুরু করলো। সে কি বিকট হাসি, কানে তালা লাগিয়ে দেওয়ার মতো। সূর্য যখন পরম মমতায় নিজের শেষ চিহ্নটুকু মুছিয়ে দিল পশ্চিম আকাশের গা থেকে, নদীর জলে ছড়িয়ে পড়া লাল আভা যখন আস্তে আস্তে মিলিয়ে গেল, ঠিক তখনই সবার অলক্ষ্যে মানব দেহের কয়েকটা টুকরো আকাশের কোনো এক অদৃশ্য স্তর থেকে টুকটুক করে খসে পড়ল নদীর জলে। অনেকেই বোধহয় জানেন না যে খুব সাহসী মানুষও মাঝে মাঝে ভয় পায়, আর সেই ভয়ের তীব্রতা কোনো ভীতু মানুষের ভয়ের থেকে কোনো অংশে কম নয়। এই যেমন রূপনগরের দুর্দণ্ড প্রতাপ জমিদার ইন্দ্রনাথ দত্ত, যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, খাজনা আদায়ের জন্য যিনি চাবুকের সাথে মানুষের পিঠের চামড়া পর্যন্ত তুলে নিতে পারেন, যাকে কালীচরণ ডোমের মতো দস্যু ও সমীহ করে চলে, তিনি এখন নিজের প্রাসাদোপম বাড়ির দোতলার শ্বেতপাথরের টেবিলের এক প্রান্তে বসে থাকা ইন্সপেক্টর হরনাথ চৌধুরীর সামনে কাঁপছেন। না, আপাত দৃষ্টিতে সেই কাঁপুনি ধরা পড়ছে না, কিন্তু মাঝে মাঝেই জিভ দিয়ে শুকিয়ে যাওয়া ঠোঁটটা চেটে নিচ্ছেন তিনি। বারবার ঠোক গিলছেন আর বাম হাতের চেটো দিয়ে কপালের ঘাম মুছছেন। রবিনসন টেবিলের ওপরে রাখা ফলের স্তূপ থেকে একটা আপেল ছুরি দিয়ে গেঁথে সেটাকে ভালো করে পরীক্ষা করতে করতে বলল, মিস্টার দত্ত, কি চিন্তা ভাবনা করলেন? ঘরে এই মুহূর্তে তারা দুজন ছাড়া আর কেউ নেই। তবু ইন্দ্রনাথবাবু প্রশ্নটা যেন তাকে নয় আর অন্য কাউকে করেছেন এমন একটা ভাব দেখিয়ে বলল, মানে আমাকে বলছেন? এই ঘরে আপনি ছাড়া দেওয়ালে শুধু দুটো টিকটিকি আছে। তারা যখন মানুষের ভাষা বুঝতে পারে না, তাহলে ভেবে নিন কথাটা আপনাকেই বলছি। ও কি আপনার বন্ধু? তা ওই একটু। বন্ধু বুঝি লুকিয়ে আসে, হ্যাঁ? আর ৪ কিলোমিটার সাঁতার কেটে ডোবাকির চড়ে গিয়ে নৌকায় ওঠে? মানে মাছ, ফিশ ফ্রেশ ফিশ মাই গিন্নি খুব ভালোবাসে, তো তাই দিয়ে আসে আর কি। মাছ দিয়েই চলে যায়, ওই অতটা। হরনাথ তার কাদামাখা বুটজোড়া টেবিলের ওপরে তুলে দিল। রাগে রিরি করলেও কিছুই বলতে পারলেন না ইন্দ্রনাথবাবু। হালকা একটু গলা খাকারি দিয়ে চুপ করে বসে রইলেন। দেখুন ইন্দ্রনাথবাবু, আপনি বিগত ব্যক্তি, সমাজে আপনার একটা সম্মান আছে। কেনই বা ডাকাতকে আড়াল করে নিজেকে ছোট করছেন? মিথ্যেটা এমন করে বলতে শিখুন যাতে সত্য আর মিথ্যের মধ্যে ফারাকটা কয়েক ইঞ্চির থাকে, কয়েক ফুট যেন না হয়ে যায়। কমিশনার সাহেব কিন্তু সব জানেন। আপনারা অজান্তেই বজরার দুটো মাঝিকে আমরা পরশু আটক করেছিলাম। বিশেষ জেরায় তারা স্বীকার করেছে দিন ৭ আগে মধুমতির মোহনায় আপনার বজরা নোঙর করেছিল। তারপর সন্ধ্যার মুখে একটা ডিঙি নৌকা এসে আপনাকে নামিয়ে নিয়ে যায়, আবার পরের দিন ভোর হওয়ার আগে আপনাকে ফেরত দিয়ে যায়। তাতেও কি প্রমাণ হয় কালী ডাকাতের সাথে আমার পরিচয় আছে? তাহলে আপনার অবগতির জন্য বলি, আজ সকালে আমরা কিছু সূত্র পেয়ে খোঁজ খবর করতে মধুমতির মোহনায় গিয়েছিলাম এবং সেখানে একটা ভাসমান ডিঙির মধ্যে খণ্ড বিখণ্ড লাশ দেখতে পাই। বজরান মাঝিরা সেই লাশের চেহারা দেখে বয়ান দিয়েছে সেদিন সন্ধেবেলায় এই লোকটি ডিঙি করে নিতে এসেছিল আপনাকে। তাতে কি প্রমাণ হয়?
আপনি তো মশাই ভাঙবেন তবু মচকাবেন না, হ্যাঁ? তবে পরের খবরটা শুনে আপনি মচকাবেনও এবং ভেঙেও যাবেন। এই ব্যক্তি জমিদার প্রমোদ রঞ্জনের হবু জামাইকে হত্যা করেছিল। একজন মাত্র বেঁচে ছিল এবং আয়ুর জোরে পোড়া শরীর নিয়ে লোকটা এখনো বেঁচে আছে। ইন্দ্রনাথ বাবুর ভয়টা আরো বেড়ে গেল। সাহেব সবকিছু জেনেই এখানে এসেছেন, আর ব্যাটার ছেলে কালীটাও সেই রকম। কেন যে খবর না দিয়ে মরতে এলো, কিন্তু এখন চুপ করে থাকলে বিপদ আরো বাড়বে। ইন্দ্রনাথ বাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন। তারপর কোমর থেকে পিতলের চাবিটা বের করে দেওয়ালে লাগানো লোহার সিন্দুকটা খুলে একটা লাল ভেলভেটের বাক্স বের করে রবিনসন সাহেবের দিকে বাড়িয়ে দিলেন। তারপর বললেন, আমার সংগ্রহে থাকা গোলকুন্ডার বিখ্যাত সবুজ পান্না, বড়কেও পাঠিয়েছি একখানা। আপনার এটা তার থেকেও বড়। ইতিহাস বারবার প্রমাণ দিয়ে এসেছে রত্ন আর টাকার লোভে কি করে একের পর এক সভ্যতা ধ্বংস হয়ে গেছে। এই ইতিহাস ইন্দ্রনাথ দত্ত যেমন জানেন, তেমন জানেন হরনাথ চৌধুরীও। মুহূর্তের মধ্যেই তাদের চেহারার ওপর থেকে কঠিন আবরণটা মুছে গিয়ে ফিরে এলো এক রহস্যময় হাসি। সবুজ পান্নার গায়ে অতি যত্নে হাত বুলিয়ে হরনাথ বলল, বাহ, দারুণ! সামনেই বিবাহ বার্ষিকী, বুঝলেন কি না? হ্যাঁ, বউ যা খুশি হবে না, কিন্তু সমস্যা আছে। প্রমাদ কুণ্ডেন ইন্দ্রনাথ বাবু। এতদিন কোনো বিপদে সংগ্রহে থাকা পান্নাগুলো বাঁচিয়ে দিয়েছে, তবে এবার কি সেটাও পছন্দ হয়নি? আমি না হয় সন্দেহের তালিকা থেকে বাদ দিলাম আপনাকে, কিন্তু সাহেবের পাক্কা সন্দেহ যে ডাকাতের ঠিকানাটা একমাত্র আপনিই জানেন। সেটা যদি একবার প্রমাণ হয়ে যায়। না না, ভুল কথা, ভুল কথা ইন্সপেক্টর সাহেব। এসব আপনি কি বলছেন? আমি তো জলকে প্রচন্ড ভয় পাই। নদী পার হওয়া তো দূরের কথা। আপনি আপনি মানে মানে আমি আমি অবশেষে ট্র্যাপে পড়লেন জমিদার বাবু। হ্যাঁ, আপনি কি করে জানলেন? একবারও আমি তো বলিনি যে কালীচরণকে ধরার জন্য নদী পার হতে হবে। এতক্ষণে সব আশাই বোধহয় শেষ হয়ে গেছে। সাবধানী বেশি হতে গিয়ে বোধহয় এবার ফাঁসি কাটে চলতে হবে, না হলে দ্বীপান্তরী হতে হবে তাকে। আর রক্ষা নেই। প্রায় ঝাঁপিয়ে পড়ে হরনাথ বাবুর হাত দুটো ধরতে গেলেন তিনি। দিক বিদিক ভুলে প্রায় চেঁচিয়ে উঠে বললেন, ক্ষমা করে দিন সাহেবের দিব্যি বলছি, আর কখনো এমনটি হবে না। শান্ত হন, শান্ত হন। বিপদে বাঙালি তো বাঙালিকে দেখবে, তাই না? আমার একটা প্রস্তাব আছে। আপনি শুধু ঠিকানাটা দেখিয়ে দিন, কেউ কিচ্ছু জানবে না। ভয়ানক, বড্ড ভয়ানক। মাঝে মাঝে মনে হয় কালীচরণ পৃথিবীর কেউ নয়, ও নরকের শয়তান। ভগবানও ওকে ভয় পায়। ঠিকানা বলে দিলে আমার অথবা আপনার মানে ওই প্রাণটাই থাকবে না। হরনাথ এবার চেয়ার ছেড়ে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। নদীর জলে অনেক মাছ ধরা নৌকো ভেসে বেড়াচ্ছে। সেদিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে পকেট থেকে একটা মোটা চুরুট বের করে কপালের উপরে সোনালি চুলগুলো সরিয়ে দিয়ে মৃদু গলায় বললেন, ভাবছিলাম আপনার নামটা সাহেবকে দিয়ে রায়বাহাদুর খেতাবের জন্য রেকমেন্ড করব, কিন্তু এখন দেখছি সেটা অসম্ভব। সে কি? না না, আমি রাজি। ও 2 পয়সার ডাকাত, আমার কি করবে? বাহুর মারার পুরুষদের প্রতাপ কি তাহলে এখন হুমকির মুখে? আপাতত কয়েকদিনের ঘটনায় তাই মনে হচ্ছিল সনকার। নিত্যের সাথে বের হয়েছিল সেদিন, কিন্তু ফিরে এলো একা। সর্বাঙ্গ ভিজে চপচপ করছে তখন, আর ফিরে এসেই পড়ল জ্বরে। আজ 3 দিন ধরে ভুগছে। শুধু একা কালীচরণ তো নয়, ও বাড়ির বচন দত্ত, লিয়াকত, সুদর্শন, এরা সবাই জ্বরে ভুগছে। কবিরাজ বা ডাক্তার এখানে আনানো যাবে না, তাই ভরসা গ্রামের বয়স্ক মানুষদের টোটকা। তবে সেও এখন কাজ করছে কিনা সন্দেহ। কিছু ওষুধ জানত তার শাশুড়ির ননিবালা।
গ্রামের কেউ জ্বরে ভুগলেই সজনে পাতা, বরবটির বীজ সেদ্ধ, তেঁতুলের বীজের গুঁড়ো, শিউলি পাতা দিয়ে অদ্ভুত একটা পাঁচন বানিয়ে বুড়ি ছুটত সেখানে। কিন্তু জানোয়ারটা তো নিজের মাকেও। একটা দীর্ঘশ্বাস ফেলে লোহার বালতিটা নিয়ে সনকা গোয়ালে এসে ঢুকল। মশা হয়েছে। বিকেলের দিকে ধোঁয়া দিয়ে গেছিল, সেই খড়ের আঁটি থেকে অল্প অল্প ধোঁয়া বের হচ্ছে এখনো। বাছুরটা বাইরে বাঁধা রয়েছে, বেঁকে চলেছে অবিরাম। সনকা লণ্ঠনটা নামিয়ে বালতিটা দুটো হাঁটুর মাঝখানে রেখে গরুর বাটে হাত রাখতেই হঠাৎ করেই লণ্ঠনটা নিভে গেল। প্রায় সাথে সাথেই বাছুরটা দড়ি ছিঁড়ে ভিতরে ঢুকে আসতে চাইল। সনকার মনে হলো লণ্ঠনটা নিজে থেকে নিভে যায়নি, কেউ যেন ফোঁ দিয়ে সেটাকে নিভিয়ে দিয়েছে। গোয়ালের ভেতরটা এখন খুটখুটে অন্ধকার। ঝিঝি পোকার ডাকটাও কেমন যেন ঝিমিয়ে পড়েছে। অন্য সময় এই ঝিঝি পোকাগুলোকে অনেক সাবধান করেছে সনকা, কিন্তু এখন এই মুহূর্তে পোকাগুলোকে ভীষণ আপন লাগছিল তার। দুধটা কোনো রকমে দুইয়ে নিয়ে নিভে যাওয়া লণ্ঠনটা নিয়ে বাইরে এসে বাছুরটাকে ছেড়ে দিয়ে গোয়ালের দরজাটা ভালো করে বন্ধ করে দিল সনকা। তারপর আকাশের দিকে চাইল, কোথাও কোনো বিপদের লেশ মাত্র নেই। আকাশে এক ফালি চাঁদ উঠেছে। 3 দিন পরেই বোধহয় অমাবস্যা। রূপনগরের জমিদার বাড়িতে সেদিন ধুমধাম করে কালী পুজো হয়, তবে সেখানে প্রবেশাধিকার বাহর মারার লোকেদের নেই। শুধু কালীচরণ গভীর রাতে সেখানে যায় আর নৌকা ভর্তি করে প্রসাদ নিয়ে ফেরে। সনকা বালতি ভর্তি দুধ নিয়ে দ্রুত হেঁটে যাচ্ছিল বাড়ির দিকে। হঠাৎ করে নাকে একটা প্রচন্ড দুর্গন্ধ এসে ঝাপটা মেরে গেল তার। কিছু মনে বুঝে আছে? কই, যাওয়ার সময় তো তেমন কিছু টের পায়নি সে। হঠাৎ করে চারপাশে এত কাক ডাকতে শুরু করলো কেন আবার? ঘরের কাছাকাছি গিয়ে অশুভ কিছু আশঙ্কায় বুকটা কেমন দুরু দুরু করে উঠল তার। সর্বনাশ, কালীচরণ কোথায়? দুধের বালতিটা নামিয়ে রেখে ঘরে ঢুকে নিভে যাওয়া লণ্ঠনটা আবার চালিয়ে বাড়ির আশপাশটা পাগলের মতো খুঁজতে লাগলো সনকা। অবশেষে ব্যর্থ হয়ে হাঁপাতে হাঁপাতে ফিরে এলো বাড়ির দাওয়ায়। দুটো পা ভারী হয়ে এসেছে তার, আর দাঁড়াতে পারল না সে। ধপ করে মাটিতে বসে পড়ল। পেটের উপরে হাত বোলাতে বোলাতে একটা কান্না দোলা পাকিয়ে উঠে আসছিল তার গলার ভিতর থেকে। হঠাৎ তার নজর পড়ল আকাশের গায়ে কাকের শাড়ি চক্রাকারে পাক খেতে শুরু করেছে। কি মনে হতে সনকা ধর্মর করে উঠে সেদিকে গেল, আর গিয়ে দেখতে পেল একটা অদ্ভুত ভয়াবহ দৃশ্য। একটু আগে দেখা চাঁদের ফালিটা এখন উধাও। তার বদলে রাতের আকাশ এখন দখল নিয়েছে এক টুকরো কালো মেঘ, আর সেই মেঘের নিচে নদীর ধারে খোলা মাঠে দুহাতে একটা মেয়েকে চাপটে ধরে দাঁড়িয়ে রয়েছে কালীচরণ। চক্রাকারে ঘুরতে থাকা কাকের শাড়িটা ধীরে ধীরে নেমে আসছে তার উপর। সনকা লণ্ঠনটা ফেলে দিয়ে একটা জোরে ধাক্কা দিল কালীচরণকে। ডাল সামলাতে না পেরে হুড়মুড়িয়ে পড়ে গেল সে, আর প্রায় সাথে সাথেই মেয়েটাও গড়িয়ে গেল 2 হাত দূরে। কি সুন্দর মোমের মতো শরীর মেয়েটার, চুল কোমর ছাড়িয়ে নেমেছে নিচের দিকে। সনকার মাথায় অবশ্য তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। সে প্রথমে উপর হয়ে পড়ে থাকা মেয়েটার শরীরে পাগলের মতো লাথি মারতে শুরু করল। তারপরে ঝাঁপিয়ে পড়ল কালীচরণের ওপর। কিল, ঘুষি, চর ক্ষত বিক্ষত করে দিল তার শরীরটাকে। কিন্তু সনকা তখনও জানত না মহগ্রস্ত ঘুমন্ত কালীচরণ আবার সজাগ হয়ে উঠেছে। কল্পনার জগৎ থেকে ফিরে এসেছে বাস্তবে। মেয়ে মানুষ তার গায়ে হাত তুলেছে।
কি করো? এটা দেখে মাথায় যেন শত আগুনের বিস্ফোরণ ঘটল। এখন এগুলো করতে নাই। খপ করে চেপে ধরল সনকার চুলের মুঠি। তারপর সজোরে একটা চর কষালো তার গালে লেগে। সনকা ছিটকে পড়ল কয়েক হাত দূরে। কালীচরণ তখনও থামল না, হাত ধরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো বাড়ির দিকে। যন্ত্রণায় শিউরে উঠল সনকা, আর অবাক হয়ে দেখল মাঠের মধ্যে কেউ নেই। কাকের ডাকাডাকি, পচা গন্ধ, মন্ত্র বলে যেন সব উধাও হয়ে গেছে। ঘরের দরজাটা বন্ধ হয়েছিল। কালীচরণ সনকাকে একরকম ছুঁড়ে ফেলল বিছানার উপরে। তারপরে নিজের পরনের পোশাকখানা খুলে হাত বাড়ালো সনকার শরীরের দিকে। এখন এগুলো করতে নাই। না না না, আমি পোয়াতি রে। ছাড় আমারে, তুই কি করুয়ার? রূপনগরে আজ সাজো সাজো রব। ইন্দ্রনাথ দত্তের বাড়িতে শতাব্দী প্রাচীন কালী পুজো। দুপুর হতে না হতেই দূর দূরান্ত থেকে লোকেদের ঢল নেমেছে। বাড়ির চাকরেরা ছুটোছুটি করে ঘেমে নিয়ে একসা হচ্ছে। গিন্নিমা তক্তপোষের মতন একটা চেয়ারে বসে পান চিবোতে চিবোতে একে ওকে নানান রকমের কাজকর্ম করার পরামর্শ দিয়ে ঘেমে উঠেছেন। পিছনে পাখা হাতে দাঁড়িয়ে থাকা মহিলাটির হাত থেকে পাখা বারবার খসে যাচ্ছে। ভোর থেকে ইন্দ্রনাথবাবু নতুন গদরের ধুতি আর কলকার পাঞ্জাবি পরে পুজোর জোগাড়ে লেগে পড়েছেন। বাড়ির পেছনে শামিয়ানা টাঙিয়ে এক বিরাট আকারের কড়াইয়ে ভোগের প্রস্তুতি চলছে। ঢাকা থেকে এসেছেন বিখ্যাত রসুই ঠাকুর প্রসন্ন বামুন। দিস্তা দিস্তা কলাপাতা রাখা রয়েছে উঠোনে। তবে ইন্দ্রনাথবাবুর মনটা আজ বেশ শান্ত। হতচ্ছাড়া কালীচরণের আজ রাতেই এই পৃথিবীতে কাটানো শেষ রাত। গতকালই চর মারফত খবর চলে গেছে সাহেবের কানে। এক ঢিলে দুই পাখি মারা পড়ল এবার। এদিকে একটা বজ্জাতের শেষ হলো, আর দীর্ঘদিনের রায় বাহাদুরের খেতাবটা পাওয়াও হলো তার। সবই মায়ের ইচ্ছে। রমানন্দ বাচস্পতিও দারুণ খুশি। গতকাল বিকেলেই মেয়ের খবর এনে দিয়েছেন জমিদার মশাই। গরিব ব্রাহ্মণ পণ্ডিতের কথা রেখেছেন তিনি। ভগবান ওনাকে বাঁচিয়ে রাখুক। যা ভয় পেয়েছিলেন গায়ের লোকজনের কথা শুনে, কেউ তো বলেছিল কতুলপুরে ডাকাতের দল নাকি আক্রমণ করেছে, সেখানে কেউ বেঁচে নেই। আবার কেউ বলেছিল ফুলেশ্বরীকে মৃত অবস্থায় নাকি পাওয়া গিয়েছে। ওদিকে এর কোনো একটা শ্মশানে দেহ পুড়িয়ে দেয়া হয়েছে। বাপরে বাপ, লোকে রটাতেও পারে। মনটা বেশ অশান্তই ছিল, কিন্তু গতকাল সন্ধ্যায় ঠাকুরের শয্যা দেওয়ার সময় হঠাৎ করেই ডেকে পাঠিয়েছিলেন জমিদার বাবু। আমাকে ডাকছিলেন? হ্যাঁ ঠাকুর মশাই, আপনি মেয়ের খোঁজ করতে বলেছিলেন না? হ্যাঁ হ্যাঁ বাবা। আজ ভোরেই লোক এসে খবর দিয়েছে। ভালো আছে আপনার মেয়ে। ডাকাত পড়ার পরে পালিয়ে আশ্রয় নিয়েছিল গোয়ালন্দে, এখন সেখানেই আছে। কবে আসবে কিছু জানো বাবা? হ্যাঁ মানে স্টিমারে আসবে তো, নদীতে চড়া পড়েছে একটু, মানে ওই বুঝতেই পারছেন। ভগবান মঙ্গল করুক বাবা। চিরটা কাল এমন গরিব দুঃখীর কথা শোনো। সকাল থেকেই আকাশটা পরিষ্কার থাকলেও সন্ধ্যা গড়াতেই চারিদিক কালো হয়ে এলো। এখন তো সময় নয় বৃষ্টির, তবে আকাশের খেয়াল কখন কি হয় তা কে বলতে পারে। রাত একটু বাড়তেই শুরু হলো প্রচন্ড ঝড়ের তাণ্ডব। একবার ঝড় থামে তো বৃষ্টি বাড়ে, আবার কখনো বৃষ্টি হালকা হয়ে আসে তো ঝড়ের প্রকোপ প্রবল হয়ে ওঠে। অন্যান্য গ্রাম থেকে পুজো দেখতে আসা লোকজন প্রচন্ড বৃষ্টিতেই বাইরে ভিজছিল। তাদের মধ্যে ছিল সনকাও। ঘোমটাটা নাক অবধি টেনে সে বাইরে থেকে দেখার চেষ্টা করছিল মায়ের মৃন্ময়ী রূপ। তবে সে এখানে কি করে এলো সেটা সে জানে না। শুধু এটুকু মনে আছে, কালীচরণের অত্যাচারে অজ্ঞান হয়ে গিয়েছিল সে।
জ্ঞান ফিরতেই শরীর জুড়ে যন্ত্রণা নিয়ে সে ঝাঁপ দেয় নদীতে। কিন্তু সকালে সে নিজেকে আবিষ্কার করে রূপনগরীর ঘাটে। তারপর ওই যে বামুন ঠাকুর যিনি পুজোর জোগাড় করছেন, উনি প্রথমে নিজের বাড়ি নিয়ে গিয়ে জল খাবার খাইয়ে সুস্থ করেছে তাকে। পুজো শুরু হতে বেশ রাত হয়ে গেল। প্রকৃতির রুদ্র রোষ তখনও থামেনি। সনকা এক দৃষ্টে তাকিয়ে আছে পুজোর দিকে। এমন সময় একটা ঘোড়সওয়ার এসে থামল মূল ফটকের সামনে। ইন্দ্রনাথ দত্ত বড় ছাতা নিয়ে সহৎসাহে ছুটে গেলেন সেই দিকে। কিছু টুকরো টুকরো কথাবার্তা ভেসে এলো কানে। যতটা উৎসাহ নিয়ে তিনি ছুটে গিয়েছিলেন, বলছেন কি আপনি, ফিরে এলেন ততটাই উৎকণ্ঠ। সর্বনাশ! তারপরে তাকে বেশ কিছুক্ষণ পুজোর জায়গায় আর দেখা গেল না। দোতলার ঘর থেকে ঢং ঢং করে শব্দ এলো রাত 11টা বাজার। রামানন্দ বাচস্পতি দাঁড়িয়ে গুরুগম্ভীর গলায় কালিকা স্তোত্র পাঠ করতে শুরু করলেন। ঠিক তখন সারা বাড়ির আলোগুলো তপতপ করে নিভে গেল। অন্ধকারের মধ্যে যজ্ঞের আগুনের লালচে আলোটাই এখন একমাত্র ভরসা। একটু পরে পরিচিত একটা কণ্ঠস্বর উপস্থিত প্রত্যেকের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিল। জমিদার মশাই, আমি কিন্তু বেঈমানদের ক্ষমা করি না। অমনি মেয়েদের মধ্যে একটা কান্নার রোল উঠল। সবাই ঠেলাঠেলি করে বাইরে বেরোতে চাইল, কিন্তু অন্ধকারে প্রবল হইচইয়ের মধ্যে মূল ফটকটা কেউই ঠাউর করতে পারল না। প্রায় ২৪-২৫ দস্যু কালান্তক জমের মতো পুরো জায়গাটা ঘিরে রেখেছে। সর্দার, আজ কিন্তু একেবারে সবগুলোরে পেয়েছি। মেয়ে ছেলেগুলোকে ছাল ছাড়িয়ে খাবো। সেই জন্যই তো দিনটা বেছে নিয়েছি। সবার আগে জমিদার গিন্নি। আসুন গিন্নি, আমাদের একটু সেবা করুন। এতক্ষণ লুকিয়ে থাকলেও শেষ কথাটাই বোধহয় ইন্দ্রনাথ দত্তের বুকে গিয়ে দেওয়ালে ঝোলানো বন্দুকটা নিয়ে তিনি সরাসরি নিচে চলে গেলেন। কিন্তু অন্ধকারে কাকে কি বলবেন, কি করবেন সেটা বুঝে উঠতে না পেরে হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর প্রায় তোতলাতে তোতলাতে বললেন, সাহস থাকলে বেরিয়ে আয়, বেরিয়ে আয়, হারামজাদা বেরিয়ে আয়। এই তো আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি। সাহস দেখানোর এটাই বড় সুযোগ। বেশি বাড়াবাড়ি করিস না কালি, কাল ঘনিয়ে আসছে। সেটা দেখার জন্য কাল আর হবে না তোর। যতই ঠাট্টা করিস, কালের হাত থেকে কেউ বাঁচতে পারেনি, মনে রাখিস। বুঝলে জমিদার ইন্দ্রনাথ দত্ত, কালের ভয় আমারে দেখিও না। আমি যেমন কালীর বেটা, আর তেমন কালেরও বেটা। ইন্দ্রনাথবাবু আন্দাজে বন্দুকের নল তাক করতে গেলেন, কিন্তু তার আগেই তিনি অনুভব করলেন তার পা দুটো আর মাটিতে নেই। একটা লৌহ কঠিন বজ্র মুষ্টি তার গলাটা চেপে ধরেছে। মুহূর্তের মধ্যেই তিনি প্রায় উড়ে গিয়ে পড়লেন যজ্ঞকুণ্ডের পাশে। ঝনঝন শব্দ করে পুজোর সব বাসন এলোমেলো হয়ে গেল। এদিকে কালীচরণের সঙ্গী সাথীরা ততক্ষণে ভেড়ার পালের মতো ঝাঁপিয়ে পড়েছে মেয়েদের উপরে। মেয়েদের কাতর আর্তনাদে বাড়ির প্রত্যেকটা দেওয়াল যেন কেঁপে কেঁপে উঠছে। মেয়েদের উপরে অত্যাচারে দেবী শক্তি যেন আজ বড় অসহায়। তবে এত কিছুর মধ্যেও রামানন্দ বাচস্পতির কোনো ভ্রুক্ষেপ নেই। পৃথিবীর কোনো শক্তি আজ তাকে স্তোত্রপাঠ থেকে আটকাতে পারবে না। ঠিক এমন সময় একটা বিচ্ছিরি পচা গন্ধে সমগ্র জায়গাটা ভরে উঠল। প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যেও কোথা থেকে যেন কাকের শাড়ি দলে দলে উড়ে আসতে লাগলো ঘরের ভিতরে। গোটা দুয়েক লোক মশাল নিয়ে চলে গেছে দোতলায় কিন্নি মায়ের কাছে তাকে নিচে আনার জন্য। বাইরে থেকেই তার কান্না মেশানো চিৎকার শোনা যাচ্ছে, কিন্তু কাকের দল ঘিরে ধরল কালীচরণকে। টুকরে টুকরে রক্তাক্ত করে দিচ্ছিল তার পাষাণের মতো শরীরটা। প্রচণ্ড
আস্তে আস্তে কালীচরণের দেহটা যজ্ঞকুণ্ডের মাঝ বরাবর উঠে গেল উপরের দিকে। ঘরের ভিতরে থাকা বাকি দস্যুদল তখন পালিয়েছে, আর যারা পালায়নি ভয়ে তাদের অবস্থাও মৃতপ্রায়। রামানন্দ বাচস্পতির কণ্ঠে স্তোত্রপাঠ তখন তুঙ্গে উঠেছে। হঠাৎ যজ্ঞের আগুন থেকে একটা নারী মূর্তির আবছা অবয়ব ধোঁয়ার কুণ্ডলীর মতো সোজা উঠে গেল উপরের দিকে। বাচস্পতি মশাই এতক্ষণে সম্বিত ফিরে পেলেন। সেই নারী মূর্তিকে হঠাৎ করে হাত জোর করে কাঁদতে কাঁদতে বললেন, এসেছিস মা, তুই এসেছিস? আর কত এই বুড়ো বাপটাকে কষ্ট দিবি? আয় মা, দেবী দুর্গার বোধনের আগে আজ তোর বোধন সম্পূর্ণ হোক। তারপরেই এক এক করে কালীচরণের হাত, পা, মাথা, গলা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়তে লাগলো যজ্ঞকুণ্ডের ভিতরে। সর্বগ্রাসী আগুন ভেঙে সেই দাউ দাউ করে চলে উঠে মানুষরূপী অসুরের দেহটা সম্পন্ন করল। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন প্রখ্যাত লেখক নূপুর চক্রবর্তীর কলমে কাটা নদীর চর। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।